ওরা নিকৃষ্ট, ওরা কোনো মানুষ না, সভ্য না। কি করতো তারা যেগুলো করতো সেগুলো আপনারা তো নিজেরাই জানেন। সারা এই যে চোখগুলো যে বাঁধে রাখে, এখানে আপনার এই যে এখানে চামড়া উঠে যায়, পোকা পড়ে যায়। আপনার এখানে যে হাতগুলো যে ঝুলে রাখে পা থেকে এক হাত উপরে, তখন এখানে হাতের যেখানে মাংস চিনিচি রক্ত পড়ে, এখানে পোকা পড়ে যায়। আর আপনাকে এই ঘন্টায় ঘন্টায় এইভাবে বাঁধে ঝুলে রাখে। আর আপনার ওখানে অনেকেরই নিয়ে আপনার এই যে আমরা যখন বিভিন্ন সত্য সাপেক্ষে জীবন ভিক্ষা দিছি, টাকার বিনিময়, বিভিন্ন টাকার বিনিময়, অর্থের বিনিময়ে আমরা জীবন ভিক্ষা পেয়ে বের হয়ে আসছি। রাজনীতি পরিচয় কি? আমরা রাজনীতির সাথে, আমরা বিএনপির সাথে সম্পৃক্ততা ছিলাম। আমাদের এটাই সবচেয়ে বড় অপরাধ। এই দেশে রাজনীতি করাটা সবচেয়ে অপরাধ। এই জন্য এটাই ছিল আমাদের সবচেয়ে বড় অপরাধ। এই জালিম সরকারের আমলে আমরা এটা ছিলাম। আয়নাঘরে যে কথা বলা হচ্ছে, এগুলো উন্মুক্ত করলে কি মানুষের কিছুটা কনফিউশন? হ্যাঁ, আমরা চাচ্ছি যে আয়নাঘরগুলো যদি উন্মুক্ত করা হয়, আমরা তাহলে বুঝতে পারবো আমাদের লোকটা জীবিত নাকি মৃত আছে। আমরা এটাই চাচ্ছি। কিন্তু খুব দুঃখের বিষয় হলো যে তাদের কাছে কোনো পাওয়ার দেয় না। তার মানে কি একটা মেরুদণ্ডবিহীন তদন্ত কমিশন করছে? মানে কি আমাদের কি জাস্ট লোক দেখানোর জন্য করা হয়েছে এটা, নাকি আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে ঘরে বসে রাখার জন্য? এই জন্য এটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ওকে, আসলে চাই, আমরা এসছি, আমাদের আসলে এখন চাওয়া পাওয়ার আর কিছু নেই। যারা ফিরে আসেনি তাদেরকে যেন যে কোনোভাবে ফিরে পাওয়া যায়, এই জন্য আয়নাঘরগুলো যে উন্মুক্ত করার কথা বলা হয়েছে। অন্তত ওই পরিবারগুলো সান্ত্বনা পাবে যে হ্যাঁ, হয়তো এখানে থাকতে পারে, অথবা আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো যে হ্যাঁ ওখানেও আছে। কারণ আমি গত 2 দিন আগেও আমি গিয়েছিলাম, ওখানে একজন গুম হয়েছে, তার মার সঙ্গে আমার কথা হলো। তার মা বলছে, বাবা আমি শিওর যদি র্যাব 1-এর আয়নাঘরটি উন্মুক্ত করা হতো তাহলে আমি মনে হয় আমার ছেলেকে পেতাম। কারণ উনি ওখানে ভিতরে থেকেই যে কোনোভাবে উনি 7 মাস পর তার ছেলের কণ্ঠ শুনতে পায়। ওখানে র্যাবের এক কর্মকর্তা ফোন দিয়ে সে কথা বলতে পারে। আমি তো খুব অবাক হয়ে যাই যে সে কথাও বলছে তার মার সাথে, এবং এটাও বলছে যে মা আমাকে এখানে চোখ বেঁধে হাত বেঁধে রেখেছে এবং আমাকে বলেছে তারা ছেড়ে দিবে, কিন্তু তখনও ছাড়েনি। এই মা ওই নাম্বারে তার 2 থেকে 3 বার কথা হয়, তারপর নাম্বার আর ধরে না। কিছুদিন আগে ফোন দিয়েছিল, সে র্যাবেই আছে, কিন্তু সে অস্বীকার করে। তো আসলে ওখানকার বিষয়গুলো ক্লিয়ার হতো, কনফিউশন থাকতো না। কোনো মায়ের, কোনো বাবার, কোনো স্ত্রীর কনফিউশন থাকতো না যে আমার স্বামী বেঁচে আছে না, হয়তো বা তারা সেখানেও আছে। তো এই জিনিসগুলো উন্মুক্ত হওয়া জরুরি। হ্যাঁ, আপনি নিজে 2015 সালে 10ই ফেব্রুয়ারি উত্তরা 5 নম্বর সেক্টর থেকে আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং 6 মাস 3 দিন আমাকে হাত বাঁধা, চোখ বেঁধে রাখা হয়। নির্মম অত্যাচার হয়, সেখানে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং ভয়াবহ বর্ণনা। এগুলো আমি আগেও অবগত, আপনারা হয়েছেন। এগুলো আসলে 1 মিনিটের, সেখানে আমাদের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটের আমাদের কথা রয়েছে এবং অত্যাচারের বর্ণনা রয়েছে। এগুলো এত শর্ট টাইমে আসলে বলা সম্ভব না। এগুলো আসলে ইতিহাস হয়ে থাকবে। এই জন্য প্রত্যেকজনের কষ্টের, মানে প্রত্যেকজনের সদস্যের হয়ে আমি এইটুকু বলতে চাই, আপনারা আয়নাঘরগুলো উন্মুক্ত করার জন্য বলুন। এবং অবশ্যই বাংলাদেশে একজন আইনজীবী হিসাবে মনে করি যে এটা আসলে গুমের যে ডেফিনেশন এবং আমাদের প্রচলিত আইনের যেটা রয়েছে, হ্যাঁ, এটা আসলে কভার করে না। সো আমি আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার তৎকালীন আসাদুজ্জামান খানকে করেছে এবং তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হককে করেছি এবং সাবেক আইজি একেএম শহীদুল হককে করেছি এবং 5 নম্বরে যাকে করেছে সাবেক র্যাবের ডিজি। 5 জনকে আসামি এবং অজ্ঞাতনামা আরো 20। আচ্ছা, আপনি বললেন যে পট পরিবর্তন তো হলো, এখন